ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 14টি স্থানে ভাঙন, 30 গ্রাম প্লাবিত। টানা বৃষ্টিতে বরিশাল, সাতক্ষীরায় জলাবদ্ধতা, রাজধানীতে ভোগান্তি। জুলাইয়ে মারণাস্ত্রের ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নির্দেশ দেয় শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করল বিবিসিআই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে ওয়াশিংটনে দ্বিতীয় দফায় বৈঠক শুরু আজ, চলবে 11 জুলাই পর্যন্ত। অস্থির চালের বাজারে চাঁপাইনবাবগঞ্জে 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 8 টাকা পর্যন্ত। চাল কল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সঠিক পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করে লার্ভা ধ্বংস করার পরামর্শ বিশেষজ্ঞদের। গাজায় যুদ্ধবিরোধী চুক্তি নিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক। সময় লাগবে বলছে মধ্যস্থতাকারী দেশ কাতার। এবং প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল ইংলিশ জায়ান্ট চেলসি। জোয়া পেদ্রোর জোড়া গোলে 2-0 বলে হারালো ফ্লুমিনেন্সকে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি রাবে ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, জলাবদ্ধতা এবং নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ফেনীতে 3 নদীর বাঁধের 14টি স্থানে ভাঙন হওয়ায় প্লাবিত হয়ে 30টি গ্রাম। এদিকে বরিশাল, নোয়াখালী, সাতক্ষীরা ও কক্সবাজারে জলাবদ্ধতা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সেই সঙ্গে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসীও। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ফেনীর পরশুরাম, ফুলগাজীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মুহুরী, সিলেনিয়া ও কহুয়া নদীর 14টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় 15,000 মানুষ। বরিশালে 24 ঘন্টায় 160 কিলোমিটার বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন সড়কে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। নদী বন্দরে 1 নম্বর সতর্কতা জারি থাকলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি। গত 24 ঘন্টায় 208 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি আরও 4 থেকে 5 দিন স্থায়ী হতে পারে। কক্সবাজার জেলার রামু উপজেলায় বাঘখালী নদীর মোহনায় 8টি স্থানে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। অনেকের ঘরবাড়ি ইতিমধ্যেই নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হচ্ছেন। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদী ভাঙন মিলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারি সহায়তার পাশাপাশি দ্রুত কার্যকরী ব্যবস্থা দেখতে চাচ্ছেন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা বৃষ্টিপাত ও উজানের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, আপনি আমাদের জানাবেন ভাঙনে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেই সাথে স্থানীয়দের কেমন ভোগান্তি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ স্নেহা। আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া সড়কের পাশেই। আমরা আপনাকে যদি বলে রাখি যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী এবং সিলোনিয়া নদীর 15টি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছে। এই 15টি পয়েন্ট দিয়ে ইতিমধ্যে লোকালয়ে পানি প্রবেশ করছে। গত রাত থেকে লোকালয়ে পানি প্রবেশ করছে। এখনও নিম্ন অঞ্চলগুলো প্লাবিত রয়েছে। তবে আমরা এখানে পরশুরাম উপজেলা প্রশাসন এবং ফুলগাজী উপজেলা প্রশাসন অর্থাৎ নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে এখনও পর্যন্ত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। তবে পানি যতই নিচের দিকে নামছে ততই কিন্তু নতুন নতুন গ্রামগুলো প্লাবিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে এসব যে 30টি গ্রাম প্লাবিত হয়েছে সেই 30টি গ্রামের মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। তারা গতকাল রাত থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই সব মানুষদের কাছ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো শুকনো খাবার কিংবা কোনো ধরনের সহায়তা এখনো পর্যন্ত পাঠানো বা খোঁজখবর নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করছে। তারা বলছে যে গতকাল রাত থেকে যে দুর্ভোগে তারা দিন পার করছে, অর্থাৎ নির্ঘুম তারা রাত পার করছে, কিন্তু না খাওয়া দাওয়া নিয়ে তারা দুশ্চিন্তায় কিন্তু পড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি, আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি আসলে এই গতকাল রাতের পর থেকে কিন্তু এই বাড়িতে পানি উঠেছিল। তারা কিন্তু খুব জিনিসপত্র অর্থাৎ ঘরের যে জিনিসপত্রগুলো ছিল আসবাবপত্রগুলো নিয়ে তারা কিন্তু চরম বিপাকে পড়েছিল। এখনও পর্যন্ত ঘরের মধ্যে প্রায় 1.5 থেকে 2 ফুট পানি
রয়েছে তাদের উঠানে প্রায় কোমর সমান পানি রয়েছে। শুধু এখানকার চিত্র এমনটি নয়, কিন্তু এই পুরো 2 উপজেলার প্রায় 30,000 মানুষ, 25 থেকে 30,000 মানুষের চিত্র কিন্তু এই ধরনের বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখানকার উপজেলা প্রশাসন বলছে যে বন্যায় দুর্গত অর্থাৎ নদী ভাঙনের ফলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য 2 উপজেলায় অর্থাৎ পরশুরাম এবং ফুলগাজী উপজেলায় 131টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই 131টি শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকায় মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে। তাদের জন্য সেখানে 6.5 লক্ষ টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন মজুমদারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই মুহুরী এবং কহুয়া নদীতে 15টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এই 15টি পয়েন্টের মধ্যে ফুলগাজীর মুহুরী নদীতে 5টি এবং সিলোনিয়া নদীতে পরশুরাম অংশে 10টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এই 15টি পয়েন্ট দিয়ে ইতিমধ্যে লোকালয়ে পানি প্রবেশ করছে। এই ভাঙনগুলো মেরামতের জন্য তারা জিও ব্যাগ সহ বিভিন্ন সরঞ্জামগুলো তারা রেখেছে। সেই সব সরঞ্জামগুলো রাখা হলেও কিন্তু পানি যতক্ষণ পর্যন্ত কমবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাঁধগুলো মেরামত করতে পারবে না বলে তিনি জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় ফেনীতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে 306 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ফেনীর আবহাওয়া অধিদপ্তর, যা ফেনীর সর্বোচ্চ বৃষ্টিপাত বলে তিনি বলছিলেন যে কাল যে বৃষ্টি হয়েছিল সেটি ছিল সারা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, যা ছিল 441 মিলিমিটার বৃষ্টিপাত, যার ফলে পুরো ফেনী শহরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এখনো পর্যন্ত সকাল থেকে কিছু কিছু এলাকা থেকে পানি নামলেও শহর কিন্তু পাড়া মহল্লার গুলোতে এখনো পানি, সড়কগুলো এবং কি বাসাবাড়ির যে নিচতলা সেগুলো কিন্তু পানি নিচে নিমজ্জিত রয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে সেখানকার মানুষের দুর্ভোগ এবং পৌরসভার অব্যবস্থাপনাকে কিন্তু পৌর শহরের মানুষ দায়ী করছে। তো এই ছিল আমার কাছে মুহুরী এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার সর্বশেষ তথ্য। স্নেহা। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে রঙিন নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, আপনি আমাদের জানাবেন বরিশালের বৃষ্টিপাতের জলাবদ্ধতায় কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, জনগণের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন, কিংবা এই নিরসনে প্রশাসন কি বলছে? বরিশালে গতকাল থেকেই আসলে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে, এবং এর ফলে কিন্তু আসলে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরীর বগুড়া রোডে। আপনি দেখছেন যে পুরো রাস্তাটি কিন্তু আসলে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে রাস্তাটি জুড়ে, এবং এতে কিন্তু ভোগান্তিতে পড়েছে নগরবাসী। শুধু এই একটা রোডই নয়, এর পাশাপাশি চৌমাথা থেকে বটতলা যে রোডটি আছে সেই রোডেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া ভাটিখানা, কালীবাড়ি রোড, মুন্সিগেরেজ সহ অনেকগুলো রাস্তাতেই কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কিন্তু ভোগান্তিতে পড়েছে নগরবাসীর সাথে আমরা কথা বলছিলাম। নগরবাসী যেটা জানিয়েছে যে আসলে জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়, কিন্তু তাদের ভোগান্তির কিন্তু কোনো শেষ নেই বলে তারা দাবি করেছেন। এবং প্রতিবারই আসলে যারাই মেয়র কাউন্সিলর নির্বাচিত হন তারা কিন্তু তাদের যে নির্বাচনী ইশতেহার তাতে কিন্তু তারা এই জলাবদ্ধতার কথা উল্লেখ করেন এবং এটি নিরসনে আসলে নগরবাসীকে স্বপ্ন দেখান, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি সেটি তা কিন্তু বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। তবে এখন বর্তমানে বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, উনি প্রশাসকের দায়িত্বে আছেন বরিশাল সিটি কর্পোরেশনের, এবং ওনার কাছে নগরবাসী দাবি করেছে এই জলাবদ্ধতা নিরসনে যাতে তিনি যথাযথ ভূমিকা রাখেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছে নগরবাসী। এদিকে আমরা কথা বলেছিলাম যারা আসলে এই জলাবদ্ধতা নিরসনে কাজ করে তাদের সাথে। তারা যেটা জানিয়েছে যে বরিশাল নগরীতে বেশ কিছু খাল রয়েছে এবং এই খালগুলো কিন্তু আসলে দখল দূষণের কারণে হারিয়ে গিয়েছে।
হয়েছে এবং এই খালগুলো যদি উদ্ধার করা হয় এবং পানি নিষ্কাশন ব্যবস্থাটা যদি ঠিক করা হয় তাহলেই কিন্তু এই জলাবদ্ধতা নিরসন হবে বলে তারা দাবি করেছেন। আমরা কথা বলছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের সাথে, তারা জানিয়েছে যে জলাবদ্ধতা নিরসনে তারা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে এবং সেগুলো বাস্তবায়ন হলে আর জলাবদ্ধতা হবে না বলে তারা দাবি করেছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে শুনছিলাম বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। টানা বৃষ্টিতে রাজধানীতেও ব্যাহত নগরবাসীর জীবনযাত্রা। এই নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন বৃষ্টিতে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? আমি এখন রাজধানীর যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে, আবহাওয়া অধিদপ্তরের ঠিক সামনে রয়েছি। এখানে আমি যদি বলে রাখতে চাই যে টানা বৃষ্টিতে রাজধানীবাসীর এক ধরনের যে ভোগান্তি সেটি কিন্তু চলমান রয়েছে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের যে দুর্যোগ বিভাগ রয়েছে সেখানে কথা বলছিলাম। তারা জানান যে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় যে সামনে কিন্তু অতি ভারী যে বৃষ্টিপাত সেটি কিন্তু চলমান থাকবে এবং বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু অতি ভারী থেকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় যে গেল কয়েকদিন যে বৃষ্টিপাত হয়েছে সেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 399 মিলিমিটার, যেটি ফেনীতে হয়েছে এবং ফেনীতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু ইতিমধ্যেই বন্যার সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর জানায় যে এই ভারী বৃষ্টিপাত আরো এই মাসব্যাপী চলমান থাকবে। এছাড়া ঢাকায় গতকাল 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয় যে ঢাকা সহ এবং আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এই মাসব্যাপী। যেহেতু এখন বর্ষা চলছে, বর্ষার এই যে বৃষ্টিপাত এটি স্বাভাবিক বলছেন আবহাওয়া অধিদপ্তরের। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু দেশের উত্তরাঞ্চলেও যে হালকা বৃষ্টিপাত সেটি চলমান থাকবে, তবে উত্তরাঞ্চলে ভারী এবং বজ্রসহ বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি অনেকটাই কম জানাচ্ছিলেন আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া যদি আমি বলে রাখতে চাই রাজধানীবাসীর যে বৃষ্টিতে ভোগান্তি পোহানো সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সকাল থেকে দেখা যায় যে বৃষ্টির কারণে। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ সায়েন্সে কথা বলছেন মির্জা ফখরুল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং তাদের যে এখানে চিকিৎসার পর যে সেবা অর্থাৎ রিহ্যাবিলিটেশন প্রোগ্রামগুলোতে তারা ভালো করেছেন। আমরা আশা করব যে সরকার এখানে আরো গুরুত্ব দেবে এবং এই হাসপাতালটিকে একটা স্বয়ংসম্পূর্ণ বিদেশে যে ধরনের আপনার নিউরো হসপিটাল আছে সেই নিউরো হসপিটালে পরিণত করবে। থ্যাংক ইউ। একটা বিষয় একটু না বললে, এতদিন আমরা বাংলাদেশি গণমাধ্যমের পক্ষ থেকে বিভিন্ন তথ্যপত্র তুলে ধরে রিপোর্ট করেছি বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধে। আজকেই বিবিসি একটি তথ্যপত্র, এমন তথ্যপত্র যেটা ফোন কল পাওয়া গেছে এবং তিনি হত্যার নির্দেশ দিচ্ছে, গুলি চালানোর নির্দেশ দিচ্ছে। এখন এমন একটি দলের বিষয়ে আপনার বক্তব্য কি? তারা কি নিষিদ্ধ হওয়া দরকার? সামনে নির্বাচনের অংশগ্রহণ আপনারা খুব ভালো করে জানেন যে এই আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি। এবং আমি নিজেও 112টা মামলা এবং 13 বার জেলে যাওয়ার সুযোগ নিয়ে। আমরা সবসময়ই আপনার মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায়, তাদের চিকিৎসা হওয়া উচিত। এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা, তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার, নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে, দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে
তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। একটা ছোট্ট বিষয়, মানে একটা ছোট্ট বিষয়, নির্বাচন নিয়ে পুরো দেশের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এখন আবার একটি গোষ্ঠী বেপরোয়া নির্বাচন না করার মতো নানা ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। আপনাদের অবস্থানটা আগের অবস্থানে আছে একটু জানতে চাই। স্যার, এটার সাথে সম্পূর্ণ প্রশ্ন করি, সেটা হচ্ছে এনসিপির এক কথা বলছে যে বিএনপি সংস্কার এবং বিচারের কথা বলে বলে তারা নির্বাচন চায় না, বিএনপি নির্বাচন চায় না। আপনারা আমার একটা কথার উত্তর দেন। আমি এই কথাগুলোর উত্তর কতবার দিয়েছি। গত দুদিন আগে আমি একটা প্রেস কনফারেন্স করেছি, তারপর এই প্রশ্ন করার কোনো মানে হয় না, তাই না? একটা কথা বলতে চাই, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি, এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি। বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহুদলীয় গণতন্ত্রে এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্রে। সুতরাং এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। একটা জিনিস, এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো, এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। দর্শক, রাজধানীর নিউরোসায়েন্সের হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুসের চিকিৎসার খোঁজ খবর নিয়ে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিট সামিটে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। এবং অডিটরদের জন্য না, যারা কোম্পানি চালাচ্ছে, ম্যানেজার, সিইও, সিএফও, তাদের জন্য দরকার, বা ডিসিশন মেকারদের জন্য দরকার। আর কতগুলো এলিমেন্টস আছে, সেগুলো কিন্তু রেলিভেন্ট সবার জন্য। যে আমাকে যে অ্যাকাউন্টেন্ট হতে হবে বা আমি হিসাবে থাকবে না, হয়তো ব্যাংকিং, একটা সেগুলো ইম্পর্টেন্ট। আর এখানে যারা বিভিন্ন মন্তব্য রেখেছে তাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট করেছে। আর আপনার যারা মেইনলি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বা অডিটার্স আছে, তাহলে আমার অনুরোধ, আপনার একটু চোখ কান খোলা রেখে খালি অঙ্ক 2, 2, 4 যেগুলো স্যাটিসফাই, আর বিশেষ অডিটিং এ তো বোধ হয় আরো একটু ভাউচার বা যোগ্যের দেখলে হয় না, তাই না? আরো কোন কোন জায়গায় রিস্ক আছে, কোন কোন সেগুলো একটু দেখতে, সেগুলো দেখতে আমার অন্তর্দৃষ্টি লাগে। অন্তর্দৃষ্টি মানে আমি বলতে না, আপনার লাইফ অফ এক্সপিরিয়েন্স হতে হবে, নিজে একটু নিজের জ্ঞানটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনার বেটার কাজ করতে পারেন। আপনার ভালো কাজ করছেন, যদি প্রশংসা দাঁড়িয়ে আপনারা আপনার যে আপনাদের জন্যই মোটামুটি কিছুটা জবাবদিহিতা আছে আমি বলব। দর্শক, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিট সামিটে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। গেল বছরের জুলাই ছাত্র আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও বিশ্লেষণ করে এমন সত্যতা খুঁজে পেয়েছে বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন। তবে সব অভিযোগ অস্বীকার করেছে হাসিনা ও তার দল। রাহাত কবি শুভ্রর রিপোর্ট। গেল বছর জুলাইয়ে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে সূচিত হয় জুলাই বিপ্লব। ঐতিহাসিক এ আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী দমন পীড়নের অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি ফাঁস হওয়া অডিওতে এমন সত্যতা খুঁজে পেয়েছে বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন। বিবিসি জানায়, ফোন কলটি রেকর্ড করেছিল বাংলাদেশের সরকারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার। এই ফোন কলের অডিওটি কে ফাঁস করেছে তা জানা যায়নি, তবে এটি অনলাইনে প্রকাশিত হয় চলতি বছরের মার্চের শুরুতে। রেকর্ডটির নিরপেক্ষতা যাচাইয়ের জন্য সেটি ফরেনসিক প্রতিষ্ঠান এয়ারশটের কাছে পাঠায় বিবিসি। প্রতিষ্ঠানটি জানায়, এতে কোনো সম্পাদনা, কাটছাঁট বা কৃত্রিম শব্দ সংযোজনের প্রমাণ পাওয়া যায়নি।
অডিওটি সম্পর্কে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেন, দলের কোনো সিনিয়র নেতা এমনকি প্রধানমন্ত্রী নিজেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সে সময় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো পরিস্থিতির আলোকে এবং প্রাণহানি কমানোর উদ্দেশ্য বলেও দাবি তার। এদিকে এই অডিও ক্লিপটি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে মূল প্রমাণ হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই মামলাটি চলছে। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে যাত্রাবাড়ী থানার একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী ও আমলাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বিচারক মাসুম মিয়ার আদালত তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান। গ্রেফতার দেখানো হয় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সালমান এফ রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হাসান। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার অভিযোগ আনেন। আজকে যাত্রাবাড়ির বিভিন্ন মামলায় প্রায় 14টা মামলায় মোট 8 জন আসামিকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন। আয়ুষ সাহেব এই বিভিন্ন মামলায় সুনির্দেশ দেখানোর প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সবার বক্তব্য শুনে ওনাদেরকে সুনির্দেশ করেন এবং ডক্টর দীপমণি, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক, শহীদুল হক, মনিরুল ইসলাম মনু, জাহাঙ্গীর আলম, এই 8 জন আসামিকে বিভিন্ন মামলায় সুনির্দেশ দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা আজ শুরু হবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ওয়াশিংটনে এই আলোচনা হবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তর এই আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বুধবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইনিং এর পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের 7 জুলাই তারিখে 14টি দেশের নেতার কাছে পাঠানো চিঠির পর বাংলাদেশ প্রথম দিকের দেশগুলোর মধ্যে রয়েছে যারা এই আলোচনার পুনরায় শুরু করেছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে অংশ নিচ্ছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এছাড়া বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিব সহ সিনিয়র কর্মকর্তারা ইতোমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন। বগুড়ার দুপচাচিয়াতে শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা ও বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার জিয়ানগরের লক্ষ্মীমঞ্চল গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, জমি জমা নিয়ে বিরোধের জেরে সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পাশাপাশি ঘরের প্রতিটি লকার, লাকেজ, ব্যাগ ও স্টিলের ট্রাঙ্ক ভেঙে মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, দুটি মরদেহ ও বাড়ির পরিবেশ দেখে এই ঘটনা প্রাথমিকভাবে দস্যুতা মনে হলেও তারা নিশ্চিত হন। লোক হিসেবে হাজির সাহেব উনি অত্যন্ত ভালো মানের ছিল। কারোর সাথে আমাদের জানা মতে ইউনিয়ন পরিষদে আমি আছি 3.5 বছর হলো, এরই মধ্যে দেখা যায়নি কারোর সাথে খারাপ ব্যবহার বা আচরণ এই ধরনের আমাদের নজরে পড়েনি। প্রত্যেকটা ঘরে লকার ভাঙছে, ট্রাঙ্ক, বাক্স, ব্রিফকেস মানে এগুলি, অর্থাৎ ওনারা যেগুলি মূল্যবান সম্পদগুলি এগুলি ছিনিয়ে নিয়ে গেছে। অন্তপক্ষে 10 থেকে 15 লক্ষ টাকার সম্পদ উঠায় নিয়ে গেছে। তবে এটা ডাকাত দল হবে বা কোনো তার সূত্র ক্ষেত্রেও হইতে পারে, এরকম আমরা কামনা করছি। পারিবারিক কলহ তো নাই বলতে গেলে, কিন্তু এই জমি জমা নিয়ে কিছুটা ভেজাল হয়েছে। এই গ্রামের লোকের সাথে কিছুটা কেস পেশ আছে তাদের, আর এর সূত্র ধরেই এই খুন হতে পারে। প্রাথমিকভাবে যদি বলতে যাই, ঘটনাটা হয়তো বা দস্যুতার কোনো ঘটনা এরকম ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে, যতটুকু আমাদের কাছে ইনফরমেশন। কিন্তু আমরা একেবারে শিওর না ব্যাপারগুলো নিয়ে। এখানে অন্য কোনো শত্রুতা আছে কিনা বা ঘটনার ভিতরে কোনো ঘটনা আছে কিনা, এগুলো তদন্ত করে ভালোভাবে বলে জেনে শুনে তারপর আমরা কমেন্টস করতে পারবো। কক্সবাজারের রুখিয়ার জালিয়াপালং ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন দুর্জয়ের মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়ার পর বুধবার দুপুরে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, মঙ্গলবার রাত 10টার দিকে বুকের ব্যথা অনুভব করলে দুর্জয় চিকিৎসকের কাছে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন স্থানীয়রা একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। দুর্জয় আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়, তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। চালের অন্যতম উৎপাদন এলাকা হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ, সেখানেও চালের বাজার অস্থির। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের উৎপাদন। এছাড়াও চালের দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে চালকল মালিকদের কারসাজি। বাজার মনিটরিং এর প্রশাসনের উদ্যোগ না থাকায় চালের দাম কমার কোনো লক্ষণ নেই। সহকর্মী তারেক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। কোরবানির ঈদের পর থেকেই বাজারে খুচরা পর্যায়ে সব ধরনের চালের দাম 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। সেই দাম এখন পর্যন্ত আর কমেনি। বাজারে প্রতি কেজি মিনিকেট চাল এখন 85 টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগে চালের কেজি ছিল 78 থেকে 80 টাকা। এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি স্বর্ণা 58 থেকে 60 টাকা, ব্রি 28 ও ব্রি 29 জাতের চাল 62 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। অটো রাইস মিল মালিকদের অবৈধ মজুতের কারণে বাজারে ধানের দাম বেড়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এছাড়া টানা বৃষ্টির কারণে চালের উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান তারা। বর্ষার কারণে মিল মালিকেরা, মিল চাতারা যারা ব্যবসা করে তারা উৎসাহিত করতে পারছে না এবং বাজারের চাহিদা অনুযায়ী আমদানি কম। এখন বর্তমানে ক্যাশ ক্যাপিটাল, মিলালা স্টক, বাড়িওয়ালা, ধানালা, যারা জমিওয়ালা স্টক প্রয়োজন মতন ধান বেচে, আর এখন ওই যখন দাম উঠে তখন বেচে, নাহলে বেচে না। আমরা যার কাছে কেনা বেচা করি, ওই আবহাওয়া খারাপ, চাতালে চাউল হচ্ছে না, রোদ টোদ হলে ঠিক স্বাভাবিক হয়ে যাবে। চাউলের দাম বাড়ার মেন কারণ হলো ধান নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। খুচরা বিক্রেতারা জানান, গেল 2 সপ্তাহে মিনিকেট চালের দাম কেজি প্রতি 6 থেকে 8 টাকা বেড়েছে, আর মোটা ও মাঝারি চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। ভরা মৌসুমে এভাবে চালের দাম বৃদ্ধি অযৌক্তিক বলে জানান তারা। আমরা 28 চাউল আগে বিক্রি করতাম 66 টাকা, এখন 68 বেচছি, 70 বেচছি। পুরাতন স্বর্ণার চাউল আপনার মনে করলেন যে 55-56 বেচতাম, এখন 58 বেচছি। 28 আপনার ভালো যেটা আপনার কোয়ালিটি, এটা 75 বেচছি। মিল ব্যবসায়ী এরা চাল কিন্তু ঢোকাচ্ছে, ওরা কিন্তু আবার যখন দাম বাড়বে তখন ছাড়বে। এদিকে জেলা কৃষি বিপণন কর্মকর্তার দাবি, চালের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে নিয়মিত। আমরা কঠোরভাবে বাজার মনিটর করছি, দোকানদারদের বলতেছি, তবে এটা স্টে করবে না। এখন সমস্যা হয় কি, আমাদের তো লোকজন তো কম, অত তো লোক জনবল আমাদের কম, এটা জানেন। আমাদের মাত্র টোটাল বাংলাদেশ সহকারে আমাদের 976 জন লোক, পুরো বাংলাদেশ। বাজারে চালের সংকট নেই, অথচ দাম বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের যথাযথ পদক্ষেপ জরুরি বলছে সাধারণ মানুষ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।